বাংলা চাই, বাংলা কিন্তু বাংলা চাই। 14ই জুলাই যখন হচ্ছে অগণতান্ত্রিক সরকার স্বৈরাচার হাসিনা সে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য আসে এবং সে তার ভাষণে যখন আমাদের শিক্ষার্থীদের যেই ন্যায্য অধিকার আদায়ের লড়াই, সেই লড়াইকে প্রশ্নবিদ্ধ করে বা বিদ্রুপ করে সে যখন রাজাকার ট্যাগটা আবার পুনরুচ্চারণ করে, তখন প্রথম আর কি ভাবি যে হচ্ছে এই যে এই অধ্যত্ব, এই যে জনতার ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যে হচ্ছে একজন স্বৈরাচারের এই ধরনের ভাষ্য, এই ভাষ্যের বিপরীতে পাল্টা এক ধরনের জবাব আমাদের দিতে হবে। এইখানকার ছাত্র সংগঠনগুলা কেউ কেউ দিল্লির দাসত্ব করে, কেউ কেউ পিন্ডির দাসত্ব করে, কেউ কেউ ওয়াশিংটনের দাসত্ব করে। প্রথমত আমরা দেখেছি বিগত রেজিমে বিভিন্ন সময় বিভিন্নভাবে খুনি হাসিনা এবং তার যেই সাঙ্গপাঙ্গরা তারা হচ্ছে জনতার যেই ন্যায়সঙ্গত লড়াই, শিক্ষার্থীদের যেই ন্যায্য অধিকার আদায়ের যেই লড়াই, সেই লড়াইগুলোর দিকে তারা হচ্ছে নানাভাবে হুঁশিয়ারি উচ্চারণ করত, বিভিন্ন ট্যাগিং দিত, জামাত শিবির বা এই ধরনের ট্যাগিংয়ের কালচার তারা তৈরি করেছিল। এই ট্যাগিং দিয়ে তারা তাদেরকে দমন করার ট্রাই করতো এবং এই ট্যাগিংয়ের পরে তারা হচ্ছে তাদেরকে বাংলা ছাড়ার হুঁশিয়ারিও দিত। তো 14ই জুলাই যখন হচ্ছে অগণতান্ত্রিক সরকার স্বৈরাচার হাসিনা সে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য আসে এবং সে তার ভাষণে যখন আমাদের শিক্ষার্থীদের যেই ন্যায্য অধিকার আদায়ের লড়াই, সেই লড়াইকে প্রশ্নবিদ্ধ করে বা বিদ্রুপ করে সে যখন রাজাকার ট্যাগটা আবার পুনরুচ্চারণ করে, তখন প্রথম আর কি ভাবি যে হচ্ছে এই যে এই অধ্যত্ব, এই যে জনতার ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যে হচ্ছে একজন স্বৈরাচারের এই ধরনের ভাষ্য, এই ভাষ্যের বিপরীতে পাল্টা এক ধরনের জবাব আমাদের দিতে হবে। সেই জবাব দেওয়ার তাগিদ থেকে আসলে এই স্লোগানটা প্রথম মাথায় আসে এবং 15ই জুলাই, 16ই জুলাই এর পরের দিনগুলোতে হচ্ছে এই স্লোগানটা নানাভাবে নানা জায়গায় আমি দিতে থাকি এবং শুধুমাত্র আমিই না, সেই সময় এটা পরবর্তীতে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষজন এই স্লোগানটা দিতে থাকে আর কি। আচ্ছা, প্রথমত স্লোগানগুলো শুধুমাত্র এই স্লোগান না, জুলাইয়ের প্রত্যেকটা স্লোগানই আসলে আমাদেরকে নাড়া দিতে পেরেছিল, শুধুমাত্র স্লোগানগুলো নয়। এই যে স্লোগানগুলো যে হচ্ছে বের হয়েছিল আমাদের মধ্য থেকে, এই স্লোগানগুলো বের হওয়ার পেছনেও যেই তাগিদটা ছিল, এটা হচ্ছে আমাদের যেই আমাদের ভেতরকার ক্ষোভ, এই যে 17 বছর যাবৎ একটা ফেসিবাদী দুঃশাসন, এক ধরনের বিরাজমান অপসংস্কৃতির ভেতর দিয়ে আমরা যে হচ্ছে বড় হচ্ছিলাম এবং আমরা বেড়ে উঠছিলাম, এই যে আমাদের মধ্যকার যে পুঞ্জীভূত ক্ষোভগুলো, এগুলোই আমাদের কণ্ঠে আসলে ভর করেছিল এবং আমরা দেখছিলাম কিভাবে সারা দেশে আমাদের ভাই বোনদের উপরে পাখির মতো গুলি করা হচ্ছিল, আমাদের ভাই বোনদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছিল, আমাদের সহযোদ্ধাদের উপর হামলা মামলা হুলিয়া এইগুলো আসছিল। এই যে এইগুলোর প্রেক্ষিতে যে ক্ষোভটা, এই ক্ষোভটাই আসলে তখন আমাদের কণ্ঠে ভর করে এবং পরবর্তীতে এই স্লোগানগুলো বের হয় এবং এই স্লোগানগুলোর প্রেক্ষিতেও আসলে মানুষজন তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে নাড়া দিয়েছিল, তাদের এইগুলো সারা ফেলতে পেরেছিল। জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যেটা দরকার ছিল যে বিগত রেজিমের আমূল সংস্কার, আমাদের যে বাজার সিন্ডিকেট, বিগত রেজিমে যে আমরা দেখেছি সব জায়গায় কিভাবে আওয়ামীকরণ করা হয়েছে, সিন্ডিকেট থেকে শুরু করে সব জায়গায় যে হচ্ছে এক ধরনের মাফিয়া নিয়ন্ত্রিত সরকার কাঠামো ছিল, সেই কাঠামো পুরোপুরি ভেঙে ফেলা। কিন্তু এক বছরে আমরা আসলে কাজের যেই সংস্কারগুলা কাজের সংস্কার কোনোটাই করতে পারি নাই আমরা এই এক বছরে। বরঞ্চ আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার সংগঠনও তাই মনে করে, যে আমাদের যেই চাওয়া পাওয়াগুলো ছিল, সেই চাওয়া পাওয়াগুলো থেকে আমরা দিনকে দিন আসলে আরও অনেক দূরে সরে আসছি। আমরা যদি বলতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 24-এর যে জুলাই অভ্যুত্থান, এগুলো গড়ে উঠেছিল আসলে একটা শান্তির সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য, এগুলা গড়ে উঠেছিল আসলে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য। কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের এক বছর আজকে অতিক্রম করতে চলেছি। আমরা যদি বলি যে এই এক বছর পরে এসে আমরা এখন পর্যন্ত যেই গণতান্ত্রিক সহ অবস্থান বা গণতান্ত্রিক সম্প্রীতির যে সংস্কৃতি, সেটা পাইনি, বরঞ্চ আমরা পেয়েছি মব ভায়োলেন্সের সংস্কৃতি। আমরা পেয়েছি একের পর এক বিরুদ্ধ মতকে দমন করার উদ্দেশ্যে যেই একাধিক মব ভায়োলেন্স সংগঠিত হতে দেখেছি আমরা, এইগুলো তো আমরা চাই নাই। এবং আমরা বলি যে হচ্ছে এই যে আমাদের জুলাইয়ের শহীদরা, আমাদের 90-এর যেই গণ অভ্যুত্থানের শহীদরা, সর্বোপরি আমাদের মুক্তিযুদ্ধের যেই 30 লক্ষ শহীদ, তাদের যেই বাসনা ছিল যেই বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণ করার যেই লড়াই, সেই লড়াই এখনও অসমাপ্ত রয়ে গেছে। সেই অসমাপ্ত লড়াই আমরা নিশ্চয়ই আগামী দিনে লড়ে যাব। আচ্ছা, আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমরা যদি বলি যে হচ্ছে স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানে সকল মত পথের মানুষ, সকল শক্তির মানুষ একত্রিত হয়েছিল একটা বড় শক্তিকে মোকাবিলা করার জন্য। এবং আমরা দেখলাম 5ই আগস্টের বিকেলেই আমাদের মধ্যকার যেই বিভাজন, সেই বিভাজন আবার হচ্ছে একটা গোষ্ঠী খুব সূক্ষ্মভাবে মাথাচাড়া দিয়ে গজিয়ে তুলতে চেষ্টা করলো। আমরা দেখলাম কিভাবে হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলোকে ভেঙে ফেলা হলো। আমরা দেখলাম কিভাবে
80টা 85টা মাজার ভেঙে ফেলা হলো। এই যে যারা বিরুদ্ধ মতকে দমন করতে চায়, যারা নিজেদের মধ্যকার ঐক্যকে জিয়ে রাখার বদলে যারা বিভাজন তৈরি করতে চায়, তারা আমরা মনে করি এই অভ্যুত্থানের শত্রু, আমরা মনে করি তারা এই বাংলাদেশের শত্রু। এবং ঐতিহাসিকভাবে আপনি দেখবেন যে হচ্ছে যারাই এই কাজগুলো করেছে তারা ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় পরাজিত হয়েছে। এই জুলাইয়ে যারা পরাজিত হলো, যারা 90-এ পরাজিত হয়েছে, যারা 71-এ পরাজিত হয়েছে, তারাই নানাভাবে মানুষের মধ্যকার যে বিভাজনের সংস্কৃতি সেগুলোকে জিয়ে রাখতে চায়, চালু রাখতে চায়। এবং আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে সকল পরাজিত শক্তির বিরুদ্ধে মোকাবিলা করব। ছাত্র সংগঠনগুলো আসলে মানে বাংলাদেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে বেশি জরুরি, এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন সংগঠিত করার ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে জরুরি। কিন্তু আমরা দেখছি যে এইখানকার ছাত্র সংগঠনগুলা কেউ কেউ দিল্লির দাসত্ব করে, কেউ কেউ পিন্ডির দাসত্ব করে, কেউ কেউ ওয়াশিংটনের দাসত্ব করে। তারা তাদের রাজনৈতিক যেই লড়াই সেটা কতটুকু লড়ে যাচ্ছে এই নিয়ে প্রশ্ন থেকে যায়। আমি চাইবো যে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন তারা যেন বাংলাদেশপন্থী রাজনীতিতে আসলে সোচ্চার হয়।